Hi students, Assalamu alaikum. Today we're going to cover a very important topic যেটা আমাদের কিন্তু সবগুলো ক্লাসে কাজে লাগে শুধু এসএসসি তে না তারপর এইচএসসি তারপর অ্যাডমিশন দ্যাট ইজ রাইট ফর্ম অফ ভার্বস। এখানে অনেক কিছু একসাথে জানা লাগে এবং আমাদের অনেকের একটা সমস্যা থেকে যায় অ্যাক্টিভ প্যাসিভ সেটা খেয়াল রাখতে পারি না, একদম বেসিক যে নিয়মগুলো আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেগুলো খেয়াল রাখতে পারি না। অ্যান্ড অলসো ইট কন্টেইনস ভোকাবুলারি, অর্থ না জানলে কিভাবে উত্তর করবো সেটাও বুঝি না। তো অনেকগুলো ব্যাপার এখানে চলে আসে। একটা কথাই বলতে চাই যে আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়তে গেলে বইগুলোতে দেখতে পারি প্রচুর নিয়ম দেয়া থাকে। সত্যি বলতে এত নিয়মের প্রয়োজন কিন্তু পড়ে না আমাদের, তাই না? আমাদের মূলত যে বিষয়গুলো কাজে লাগে সেগুলো একটু একটু করে আলোচনা করা হবে। আমরা একদম বেসিক থেকে মিডিয়াম লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাব। সুতরাং ছোট্ট একটা ক্লাসে সবাই ভালো করে ব্যাপারগুলো শিখে রাখি। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস বিগিন। For those who don't know me, I'm Tashfiq Al-Sami. I've done my SSC from Ideal School and College, HSC from Notre Dame, and then I completed my honors from Dhaka University, IBA. So, what is right form of verbs? এটা কি বলার কোনো প্রয়োজন আছে? নাই, আমরা সবাই জানি বিষয়টা, তাই না? আমরা একদম ছোট বাচ্চাদের যে নিয়মগুলো আছে সেগুলো থেকে শুরু করছি। কারণ হচ্ছে আমরা সাধারণত দেখতে পাই সবচেয়ে বেসিক সরেও সরেয়া সেগুলোতে ভুলগুলো সবচেয়ে বেশি হয় অসাবধানতার কারণে। এই ভুলটা আমরা করব না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত হবে। আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে পারতে হবে, তাই না? যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিংবা আমরা যদি বলি ফুটবল ইনভলভস, কি বলা যেতে পারে? ইনভলভস আ বল, তাই না? ফুটবল খেলতে একটা বল লাগে। এই ফুটবল এটাও কিন্তু একটা নাউন, এটাও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা শুধু হি অথবা শি অথবা ইট এগুলোই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তা না, নাউনগুলোও কিন্তু হয়। এটা আমরা ভালো করে খেয়াল রাখবো। কেমন? তারপর যদি যাই প্রেজেন্ট ইনডেফিনিটে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও যদি সেটা নেগেটিভ হয় তাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমরা যখন বলছিলাম হি গোজ টু স্কুল, রাইট? এখন কথা হলো নেগেটিভ করতে হলে কি করতে হবে? যায় না। নাটা কিভাবে? আমরা জানি ডু একটা ভার্ব আছে, তাই না? সো গো এর সাথে ইএসটা কেটে এখানে যদি জোড়া লাগিয়ে দিই, তারপর নোট নো থেকে নট দিয়ে দিই, হি ডাজ নট গো টু স্কুল, সেটাও আমরা জানি। ভাইয়া ক্লাস 1-2 এর পড়া কেন এখন পড়াচ্ছেন? একদম বেসিকটা থেকেই সমস্যাগুলো শুরু হয়। বেসিকটা আমরা ক্লিয়ার রাখি, ফাউন্ডেশনে বিল্ড করি, তাহলে বাড়ি সুন্দর মতো নির্মাণ করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হলে কি করব আমরা? কোনো এস কিংবা ইএস কিচ্ছু যুক্ত হবে না, তাই না? এটা আমরা জানি ভালো করে। এবং এই ফর্মগুলো একটু জানতে হবে, কেমন? এখানে কিন্তু অনেকে অনেক ভুল করে ফেলি। আমরা যে ব্যাপারটা মাথায় রাখবো, আমরা সবকিছুতে না ওই গাইড বই কিংবা ইংলিশ ফর টুডে এগুলোর উপর নির্ভরশীল থাকবো না। আমরা গুগল ইউজ করতে শিখবো। কেমন? যেমন আমরা যদি যাই, খুবই সিম্পল জিনিস, আমরা চলে গেলাম গুগলে। হ্যাঁ, পড়াশোনাটা মজার মাধ্যমে হবে এবং স্বাধীনভাবে হবে, কারোর উপর নির্ভরশীল না। আমরা দিয়ে দিলাম ভার্ব পাস্ট, তারপর কি দেওয়া যেতে পারে? অ্যান্ড পাস্ট পার্টিসিপল লিস্ট চলে আসলো, তাই না? যে কোনো একটা সাইটে আমরা যেতে পারি, ধরা যাক ইংলিশ ক্লাব। হ্যাঁ, চলে গেলাম এখানে, দেখি কি আছে। আমিও জানি না কি আছে, দেখতে হবে। এই যে দেখো অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন, তাই না? বিকাম, বিকেম, বিকাম, এই যে জিনিসগুলো আমরা এত সহজে পেয়ে যাচ্ছি অনলাইনে, যেগুলো ইম্পর্টেন্ট, যেমন বিগিন ইজ এ ভেরি কমন ভার্ব দ্যাট উই রেগুলারলি ইউজ, এগুলো কিন্তু জানতে পারতে হবে, তাই না? বিগিন, বিগ্যান, বিগান, রাইট? তারপর বিট, এটা হয়তো আমাদের খুব একটা কাজে আসে না, বাইট খুব একটা কাজে আসে না, কিন্তু ব্রেক অনেকবার কাজে আসে, ব্রিং অনেকবার কাজে আসে, তাই না? সো আমাদের যাদের এগুলোতে অনেক দুর্বলতা আছে, প্লিজ আমরা পড়াশোনাটাকে কঠিন বানাবো না, পড়াশোনাটাকে আল্লাহ কোত্থেকে পড়তে হবে আমি তো কিছু জানি না এরকম বানাবো না। আমরা মাথায় রাখবো we have internet at our fingertips. In this phone you can study anything, তাই না? তো আমরা এগুলো কাজে লাগাবো, আমরা সুন্দর করে ব্যাপারগুলো ফাউন্ডেশনে করে তুলবো। ওকে?
মডাল অক্সিলিয়ারি ভার্ব এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে? কিছুটা আছে, তাই না? এখানে অনেকগুলো লিখে দেয়, আমি যদি অর্থগুলো বলি। ক্যান মানে হচ্ছে সাধারণত কিছু একটা পারা, তাই না? অ্যাবিলিটি বোঝায়, রাইট? তারপর মে দিয়ে ইউজুয়ালি সম্ভাবনা বোঝায়। যেমন আমরা বলতে পারি ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, আমরা সম্ভাবনাটা জানাচ্ছি। হ্যাঁ, সো ক্যান এর পাস্ট টেন্স কুড, মে এর পাস্ট টেন্স মাইট, সেটা আমরা জানি। শ্যাল হচ্ছে ফিউচার টেন্স বোঝাতে ব্যবহৃত হয়। আর শুড মানে কি? শুড মানে হচ্ছে কিছু একটা করা উচিত, রাইট? এইটাকে আমরা আরো কি বলতে পারি জানো? আমরা বলতে পারি হ্যাড বেটার। কেমন? তাহলে হ্যাড বেটার কিংবা শুড দুটো হচ্ছে মডেল ভার্ব বা মডেল ফ্রেজ আমরা বলতে পারি, এবং দুটোর মাধ্যমে কিন্তু কিছু একটা করা উচিত সেটা বোঝানো হচ্ছে। যেমন কি বেতনের নামাজ ফরজ না ওয়াজিব, তার মানে এটা পড়া উচিত কিন্তু ফরজের মতো অতখানি গুরুত্বও নাই। তাহলে ফরজ কোনটা? ফরজ বলতে পারি নিড, প্রয়োজন, যেটা করতেই হবে, আবশ্যক, তাই না? কিংবা বলতে পারি মাস্ট, মাস্টটা আরো বেশি ভালো হয়, মাস্ট মানে হচ্ছে আবশ্যক, রাইট? এটাকে আমরা কি বলতে পারি জানো? ইউ হ্যাভ টু। যেমন মজা করে অনেকে বলে ইউ হ্যাভ টু বুঝতে হবে, তাই না? ইউ হ্যাভ টু মানে হচ্ছে তোমার করতে হবে। তো তাহলে কি এই যে আমরা পেয়ে গেলাম, এই লিস্টে কিন্তু হ্যাভ টু সেটাও আছে। তাহলে হ্যাড বেটার মানে হচ্ছে করা উচিত, শুড ওয়াজিব, আর হ্যাভ টু এটা মানে হচ্ছে অবশ্যই করতে হবে, খুবই প্রয়োজন, মাস্ট, রাইট? এগুলো আমরা শিখে ফেললাম, খুব ইম্পর্টেন্ট দুইটা ফ্রেজ। আর কি আছে? আউট টু মানে হচ্ছে উচিত, হ্যাঁ এটার মানে উচিত আমরা জানি, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের জানা হয়ে গেল, আশা করি এরপর থেকে কনফিউশন থাকবে না, তাই না? ইয়াস। তাহলে মডাল অক্সিলিয়ারি সেটা বিশেষত্ব কি? এগুলো পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, খুব ভালো কথা। তাহলে আমরা যদি বলি আই মে গো, রাইট? এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাই না? তাহলে হি গোজ, ভাই এটাও তো প্রেজেন্ট ফর্ম, তো এখানে কি আই মে গোজ হতে পারে? না তো, হতে পারে না তো। কিন্তু বললো না প্রেজেন্ট ফর্ম বসে, তো গোজ তো প্রেজেন্ট ফর্ম। এই জন্য আমরা মাথায় রাখবো সব প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম না, কেমন? কিন্তু সব বেস ভার্ব বা বেস ফর্মটাই প্রেজেন্ট ফর্ম। সেটা কিরকম? গো হচ্ছে বেস, এখন এটা প্রেজেন্ট ফর্মও বটে, যখন আই কিংবা উই তারপরে গো বসে। কিন্তু হি দিলে হয়ে যায় গোজ, আমরা প্রেজেন্ট ফর্ম না বলে বলবো বেস ফর্ম। ঠিক আছে? উই হ্যাভ লার্ন দ্য ডিফারেন্স। প্রেজেন্ট ফর্মের সাথে এস কেমিএস যুক্ত হতে পারে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকে, কিন্তু বেস ফর্মে কিচ্ছু যুক্ত হবে না, একদম যে মূল শব্দটা ছিল সেটাই থাকবে। গুড। আমরা কতটুকু বুঝতে পারলাম চলো একটু দেখি, দেখি তো পারি কিনা। মনে হচ্ছে পারবো আমরা সবাই। পারছি সবাই? অনেকক্ষণ সময় দিয়ে ফেললাম কিন্তু। তাহলে আমি উত্তরটা বলে দিচ্ছি, কে পারলাম পানির মতো ইজি ছিল, তাই না? তাহলে রাইট ফর্ম ভার্বস কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইজি। ঠিক আছে, আমরা চলো তাহলে সামনে আগাই। ইউনিভার্সাল ট্রুথ, হোয়াট ডাজ ইট মিন? যে ব্যাপারগুলো সবসময় সত্যি হয়, তাই না? যেমন সূর্য কিন্তু পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং, রাইট? বা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা পারি জিনিসগুলা, তাই না? সো তাহলে আমরা বুঝলাম জিনিসটা। আর হ্যাবিচুয়াল ট্রুথ মানে কি বলতো? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেমন ধরো আমরা যদি বলি অলওয়েজ, সবসময়, হি অলওয়েজ স্টাডিজ মেটিকুলাসলি, খুব মানে মনোযোগ সহকারে পড়াশোনা করে, নিখুঁতভাবে পড়াশোনা করে, তাহলে সব সময় এটা কিন্তু একটা অভ্যাস বুঝালো, তাই না? তারপর যদি আমরা বলি নেভার,
কখনোই না, হি নেভার স্টাডিজ মেটিকুলাসলি, সে কখনোই মানে পড়াশোনা ঠিক মতো করতে চায় না। সেটা কিন্তু একটা অভ্যাস বুঝলাম আমরা। তারপর কি আছে, রেগুলারলি, তাই না, নিয়মিত, রেগুলারলি, হ্যাঁ। কিংবা আর কি হতে পারে বলো তো, সিনোনিম গাইস, ইউ হ্যাভ টু কাম আপ উইথ ওয়ার্ডস। নিয়মিত, প্রায়, আর কি হতে পারে, অফেন, তাই না, ইয়েস। তারপর আমি বলতে পারি যে ভাই নিয়মিত না, কখনো কখনো, তাহলে কি হতে পারে, অকেশনালি, রাইট। আর কি হতে পারে, সামটাইমস, তাই না। আর খুবই কম, কদাচিৎ, করে না বললেই চলে, তখন আমরা কি বলি, হার্ডলি, স্কার্সলি, কিংবা বেয়ারলি, তাই না। আরেকটা কি হচ্ছে, রেয়ারলি, এই তো। আর একেবারেই করে না, সেটা হচ্ছে নেভার। এগুলো দিয়ে কিন্তু অভ্যাসে বোঝানো হচ্ছে, অর্থাৎ তুমি সবসময় পড়াশোনা করো, তুমি মাঝে মধ্যে করো, তুমি নিয়মিত করো, তুমি কদাচিৎ খুব কম করো, তুমি করোই না। এই সবগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি একটা অভ্যাস বোঝানো হচ্ছে। সো ইন অল অফ দিস কেসেস উই ক্যান সে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, দেখিতে পারি কিনা। পারতেছি। খুবই সহজ, না পারার কিচ্ছু নাই। বার্ডস যেহেতু প্লুরাল, তাহলে কি হবে, ফ্লাই ইন দ্য স্কাই, তাই না। এইবার দেখো তো, এগুলো কিন্তু মডেল অক্সিলিয়ারি ছিল, যে সেগুলো মনে আছে, ওই যে হ্যাড বেটার, রিমেম্বার, হ্যাড বেটার কোনটার সাথে বোঝায়, উচিত, তাই না, ইউ শুড, অর ইউ হ্যাড বেটার, রাইট। উড বেটারটা অনেকটা আগে অর্থ বোঝায়। রাদার মানে হচ্ছে বরং, সেগুলোর সাথে কি হবে, প্রেজেন্ট ফর্ম না বলে আমরা কি বলবো, বেস ফর্মটা বসে। এই তো পারলাম আমরা। তাহলে মনে হচ্ছে এখন একটু একটু ইজি ইজি লাগছে, তাই না। এইটা দেখিতে পারি কিনা, পারছি, একদম ইজি, এইমাত্র দেখে এসছি আমরা। খুবই সিম্পল, রাইট, গুড। বাক্যে যদি হ্যাভ কিংবা হ্যাজ থাকে, তাহলে কি হবে, আমরা কিন্তু জানি, একদম টেন্স ক্লাস 1-2 দিয়ে শিখে আসা, পারফেক্ট টেন্স। তাহলে বললাম ভাই, আমরা যে এতক্ষণ দেখলাম যে হ্যাভ টু কিংবা হ্যাভ বেটার, এগুলোতে কেন মানে পাস্ট পার্টিসিপল বসে নাই, এই যে পাস্ট পার্টিসিপল কেন বসে নাই, কারণ হলো সেখানে শুধু হ্যাভ কনসিডার করলে হবে না, হ্যাভের সাথে কি আছে, টু আছে, বেটার আছে, তাই না, সেগুলো মাথায় রাখতে হবে। তো এই যে একটা ব্যাপার, তখন কিন্তু জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে। যেমন ধরো তুমি যদি বলো চা, চা হচ্ছে একটা পানীয়, আমরা প্রায়ই খাই। মার মানে কি, মারামারি করা, দুটো মিলে হয়ে গেল চামার, যেটা একটা গালি হিসেবে খুব খারাপ বুঝাতে ব্যবহৃত হয়। তখন কিন্তু বলতে হবে না যে ভাই চামার বলে বলছে, তার মানে মনে হয় আমি চা খাই, কিংবা মারামারি করি, না। চামার হ্যাজ এ টোটালি ডিফারেন্ট মিনিং। ঠিক আছে, সেরকম শুধু যদি হ্যাভ কিংবা হ্যাজ থাকে, তখন তখন যদি আমরা দেই, তখন আমরা দেবো পারফেক্ট টেন্স, রাইট। অন্য ক্ষেত্রে কিন্তু এটা বলে লাভ হবে না। বুঝতে পারছি, এইগুলো একটু খেয়াল করে দেখো তো। এই যে দেখো, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কেমন, এখন কিভাবে মনে রাখবা জিনিসটা, ইয়েট মানে, ইয়েটে কিন্তু দুইটা মানে, একটা হচ্ছে এখনো পর্যন্ত বা এখনো, আরেকটা মানে তবুও। কখন তবুও হয়, যে হি হ্যাজন্ট রিচ দেয়ার ইয়েট, এটা হচ্ছে এখনো পর্যন্ত পৌঁছায় নাই সে সেখানে, তাই না। আরেকটা হতে পারে, যেমন ধরো হি ইজ অনেস্ট
yet he is poor. সে অনেক সৎ, তবুও সে দরিদ্র। ঠিক আছে, এখানে আমরা এখন অর্থটাই ব্যবহার করব। জাস্ট মানে কি এই মাত্র, তাই না? জাস্ট কিংবা জাস্ট না মানে হচ্ছে এই মাত্র। রিসেন্টলি মানে কি সম্প্রতি, রিসেন্ট থেকে আসছে। আর এটা কি আছে জানো? লেটলি। কেমন? এই যে এখানে দেয়া আছে কিন্তু লেটলি। এই শব্দগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট? ধরো তুমি বেবি আন্টির বাসায় বেড়াতে গেলে ঈদের সময়, আর আন্টি বলে, "এই, তুমি খাবা কিছু?" তুমি বলো যে আই এইট লাঞ্চ। তার মানে কি আমি খেয়ে এসছি, আমি খাওয়ার পরে খাবার হজম হয়ে বাথরুমও করে এসছি, আমার পেট এখন খালি, আমার আবার খাওয়ার চাহিদা তৈরি হয়েছে, সো হ্যাঁ খাবার দেন খাই। তাহলে তোমার লাঞ্চটা কিন্তু অতীতে চলে গেছে, ওইটা পেট থেকে বেরো হয়ে গেছে। বাট তুমি যদি বলো আই হ্যাভ ইটেন লাঞ্চ, তার মানে কি? তার মানে আন্টি বুঝবে তুমি খেয়েছো লাঞ্চ, পেটের মধ্যে এখনো খাবারটা আছে, এখন খাওয়ার চাহিদা নাই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাস্ট ইনডেফিনিট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। তার মানে দুটো ক্ষেত্রে লাঞ্চটা অতীতেই খেয়েছো, সেটাতে কোনো সন্দেহ নাই। এখন পাস্ট টেন্সে বলা মানে হলো ওইটা অতীতে হয়ে গেছে, শেষ, লাঞ্চ এখন আর পেটের ভিতরে নাই। আর এটা বলা মানে হলো হ্যাঁ অতীতে খেয়েছি, এখনো পেটের মধ্যে আছে, তার মানে কাজটার প্রভাব এখনো বিদ্যমান, তাই না? দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা প্রভাব এখনো বিদ্যমান। এই যে দেখো, হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও, তার মানে লাঞ্চ কিন্তু অতীতেই খেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত লাঞ্চটার প্রভাবটা বিদ্যমান। বুঝতে পারলাম? ইয়াস। দেখে তো এটা কি হবে? পানির মতো ইজি, তাই না? কারণ আমরা জানি রিসেন্টলি থাকলে ইউজুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানো হয়, এবং সেটাই এখানে হচ্ছে। পারলাম? গুড। চলো তো এটা কি হবে? দেখেই বুঝা যাচ্ছে সবগুলো শব্দে কিন্তু অতীত, তাই না? তাহলে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। আমার মনে হয় না ব্যাখ্যা করা তেমন কিছু আছে এখানে। দেখো তো কি, সিন্স মর্নিং শি ড্যাশ কন্টিনিউয়াসলি, এটা কিন্তু বেশ কঠিন। হুট করে একটা কঠিন নিয়ম দিলাম তোমাদেরকে, কারণ এতক্ষণ একদম সহজ সহজ দেখে আসছিলাম। পারবো আমরা? সিন্স এর দুটো মানে হয়, যেমন আমরা দেখেছিলাম ইয়েট শব্দটার দুটো মানে হয়, একটা হতে পারে এখনো, আর একটা হতে পারে কি তবুও, রাইট? সিন্স এর একটা মানে হতে পারে কারণ, আর একটা মানে হতে পারে থেকে কিংবা হতে। চেষ্টা করো দেখি পারে কিনা। সকাল থেকে সে কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, তার মানে কি শুরু হয়েছে অতীত থেকে, এখনো সেটা প্রভাবটা বিদ্যমান। কখন হয়? প্রেজেন্ট পারফেক্টে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শি হ্যাজ বিন স্টাডিং কন্টিনিউয়াসলি। কেমন? আমরা একটা ব্যাপার খেয়াল রাখবো, সময় কতক্ষণ বা কি এটা বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহৃত হয়, একটা হচ্ছে সিন্স, একটা হচ্ছে ফর। কেমন? ফর দিয়ে আমরা বুঝি কত সময়। কেমন? যেমন আমরা বলতাম যে শি হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। ঠিক আছে, তাহলে 3 ঘন্টার জন্য, বা আমরা বলতে পারি পিরিয়ড অফ টাইম। কেমন? যে কতক্ষণ ধরে পড়লো, পিরিয়ড মানে কি সময়। আর সিন্স বলতে কি বলি আমরা? কখন থেকে, তাই না? সকাল থেকে, পয়েন্ট অফ টাইম। আমরা এই জিনিসটাও শিখে রাখি। যদি তুমি বলো ভাই আমি তো বিকাল থেকে ক্লাস করছি, তখন আমরা বলবো সিন্স আই বিন স্টাডিং সিন্স দি আফটারনুন। কেমন? আর যদি বলি আমি তো 5 ঘন্টা ধরে পড়ছি, আই বিন স্টাডিং ফর 5 আওয়ার্স, তাই না? কত সময় ধরে আমরা শিখে ফেললাম জিনিসটা। এই যে আমরা চলে আসছি, এটা হচ্ছে কন্ডিশনালস। কন্ডিশনালকে আমরা জানি, কিছুটা জানি, কিছুটা না জানলেও ক্ষতি নেই, আমাদের অনেক বিস্তারিত জানতে হবে এমন না। তবে আমাদের একটা বেসিক আইডিয়া থাকা ভালো। এখানে বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল যেটা, সেটা কি বাম দিকে প্রেজেন্ট টেন্স থাকলে ডান দিকে ফিউচার টেন্স হয়। খুব সহজে মনে রাখতে পারো। তুমি যদি এখন পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি নাও,
এই যে প্রেজেন্ট টেন্স দিলাম, তাই না? তাহলে কি আজকেই একদম মানে জিপিএ 5 পেয়ে ফাটিয়ে ফেলবেন? না, পরীক্ষা তো ভবিষ্যতে হবে, তাই না? তাহলে ইউ উইল শাইন, তার মানে ভবিষ্যতে ভালো করবে। বুঝে গেল? একটা কিছু এখন করলে ভবিষ্যতে ফলাফলটা পাওয়া যায়, দ্যাট ইজ ফার্স্ট কন্ডিশনাল। আমরা অত কন্ডিশনাল, অত কঠিন করে শিখতে হবে না, আমরা খুব সিম্পলিস্টিকলি শিখবো। হ্যাঁ, এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, বুঝে গেলাম। এই যে টু জিনিসটা আমরা কি জানি যে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে বসে। আমরা জানি মনে হয় জিনিসগুলো, তাই না? একটু একটু জানি। So, এই যে জিনিসটা যে টু এর পরে সাধারণত কি প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্মটা বসে আমরা জানি। হ্যাঁ, ইনফিনিটিভ যেমন বলতে পারি যে টু ইট ইজ মাই হবি। আমার শখে হচ্ছে আমি খেতে খুব ভালোবাসি, আমার সারাদিন খেতে ইচ্ছা করে, আমি শুধু খাই আর খাই। কেমন? সো টু ইট ইজ মাই হবি। হ্যাঁ, এটা আমরা বুঝলাম। কিন্তু সব নিয়মেরই ব্যতিক্রম থাকে, যেমন এখানে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। কিছু ক্ষেত্রে টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বলে কেন হয় ভাইয়া? কারণ হলো, মনে আছে হ্যাভ কিংবা হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল বসে, বা যখন তুমি হ্যাভ টু বলছো বা তুমি হ্যাড বেটার বলছো, তখন কিন্তু তুমি এই নিয়ম চলবে না, তখন পুরোটাকে একসাথে ধরতে হবে, পুরোটা অন্য একটা অর্থ দেয়, তাই না? হ্যাভ টু হলো যে মাস্ট, আর হ্যাড বেটার হচ্ছে শুড, এই অর্থগুলো দেয়। রাইট, ঠিক একইভাবে যখন তুমি বলছো লুকিং ফরওয়ার্ড টু বা উইথ আ ভিউ টু, তখন টুটাকে আলাদা করে ধরলে চলবে না, বরং তখন মাথায় রাখতে হবে পুরোটা মিলে অন্য একটা অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে? আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং আ জব, মানে আমি সামনে তাকাচ্ছি, আমি প্রত্যাশা করছি যেটা চাকরি পেতে চাই। আই ওয়েন্ট শপিং উইথ আ ভিউ টু বাইং আ শার্ট, আমি গেলাম ওখানে কেন? এই লক্ষ্যে গেলাম একটা শার্ট কেনার, তাই না? উইথ আ ভিউ টু মানে হচ্ছে কোনো একটা লক্ষ্যে যাওয়া। রাইট, তো তাহলে দেখো লুকিং ফরওয়ার্ড টু কি কোনো একটা প্রত্যাশা রাখা, তাহলে মাথায় থাকবে। দেখতে পারে কিনা এই মাত্রই দেখলাম, না পারার কোনো কারণ নাই, একদম পানির মতো ইজি সবকিছু। সবাই পারলাম? রিল্যাক্সিং, এক্স্যাক্টলি, এই তো হচ্ছে। এইটা দেখো তো, আমরা যে বললাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আরো কিছু ক্ষেত্রেও কিন্তু হয়, শুধু উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এখানেই না, আরো এগুলা দেখো। মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করা। হ্যাঁ, যে উড ইউ মাইন্ড গিভিং মি দিস, মানে আপনি কি অনুগ্রহ করে আমাকে দিবেন এটা, তাই না? ইয়াস, যেমন উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক। রাইট, আবার আছে ক্যানট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ক্যানট হেল্প এর পাস্ট টেন্সে কুড নট হেল্প। সেগুলো খুব একটা কাজে না লাগলেও এটা আমাদের অনেক কাজে লাগে, প্রায় পরীক্ষায় আসে। এটা দুইটা আছে, একটা হচ্ছে ক্যানট বাট, আরেকটা হচ্ছে ক্যানট হেল্প। হ্যাঁ, তা আমরা খেয়াল রাখবো ক্যানট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ক্যানট বাটের ক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা বসে, যেমন বিও ব দিয়ে, বেজও ব দিয়ে, সো ক্যানট বাট বেস, ডান। আর ক্যানট হেল্প এর পরে আইএনজি কিভাবে মনে রাখবো? একটা বিখ্যাত গান আছে, ক্যানট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ, মানে ভালো না বেসে থাকতে পারছি না, প্রেমে না পড়ে থাকতে পারছি না। হ্যাঁ, তো সেখান থেকে আমরা মনে রাখি ক্যানট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ। সো ক্যানট হেল্পের ক্ষেত্রে ভার্বের পর আইএনজি যুক্ত হচ্ছে। আর এই জিনিসটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে দেখে রাখি। উড দ্যাট যদি থাকে, এটা উইশ বুঝাচ্ছে। আই উইশ আই ওয়ার আ রাইটার, তাই না? ওরকম ভাবে আর কি, যে সাধারণত কাল্পনিক যখন থাকে তখন কিন্তু কি হয়, ভার্বটা একটু পাস্ট টেন্স হয়, তাই না? যে উড দ্যাট আই কুড, এই যে আই কুড বি এ রাইটার বাই আ টয়োটা কার। আমার মনে হয় না টয়োটা কার কেনা কারো স্বপ্ন, বিএমডব্লিউ বলে বুঝতাম। রাইট, ইয়েস ইয়েস। দেখি দিতে পারি কিনা, একদম ইজি। সবাই পারলাম? অবশ্যই ক্লোজিং দ্য উইন্ডো, এই তো হচ্ছে আমাদের। এই যে এটা কিন্তু আমরা আগেই দেখে আসছি, তাই না? যে ক্লজ, ক্লজ আমরা বুঝি তো মোটামুটি, হালকা পাতলা আইডিয়া মনে হয় রাখি, তাই না? আমরা এটুকু বলতে পারি যে
ক্লজ কিংবা ফ্রেজ দুটোই হচ্ছে শব্দ একাধিক যখন থাকে, কেমন? ক্লজের ক্ষেত্রে একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর ফ্রেজের ক্ষেত্রে থাকবে না। ফ্রেজের ক্ষেত্রে নন ফাইনাইট ভার্ব, সেগুলো কি জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। আমরা জানি জিনিসটা। ফাইনাইট ভার্ব কি, যেটা পরিবর্তনশীল, সেটা কিভাবে মনে রাখতে পারি? চিন্তা করো, যেটা পরিবর্তন হয় না সেটা ইনফিনিট, তাই না, বা নন ফাইনাইট। এখন ধরো বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই মুহূর্তে অস্ট্রেলিয়া, কিংবা ফুটবল হলে আর্জেন্টিনা। ওরা কি সারা জীবন চ্যাম্পিয়ন থাকবে না? 4 বছরের জন্য থাকে, তারপর হচ্ছে আবার বিশ্বকাপ হয়, তখন তারা জিততে পারে, নাও জিততে পারে। তার মানে কি, একটা সীমারেখা আছে, ফাইনাইট, তাই না? সো ফাইনাইট থেকে পরিবর্তনশীল। আর সূর্য একাই সবসময় পূর্ব দিকে উঠে, সেটা ইনফিনিট, নন ফাইনাইট, যেটা পরিবর্তন হয় না। আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি। এই যে ওয়াইল একটা ইন্টারেস্টিং নিয়ম, চলো একটু দেখি জিনিসটা। ওয়াইলের পরে ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়, তবে ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে এর অংশটা প্যাস কন্টিনিউয়াসে হয়। কেমন? while walking through the zoo বলা যেতে পারে I saw a zebra। এই ক্ষেত্রে কি হলো? সরাসরি ভার্বের পরে আইএনজি। হ্যাঁ, আর যদি সাবজেক্ট থাকে তাহলে পরের অংশটার ক্ষেত্রে আইএনজি, কিন্তু এই যে একটা পাস কন্টিনিউয়াস হলো। কিন্তু একটু কেমন জানি, তাই না? হ্যাঁ, একটু কেমন কেমন খটামটো লাগবে, দুই একটা নিয়ম, চিন্তা করে কিচ্ছু নাই। আমরা কয়েকবার দেখলে তখন মাথার ভিতরে চলে আসবে জিনিসটা। দুই ক্ষেত্রে দেখতে পাচ্ছ ওয়াইলের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। এখানে সরাসরি ভার্বের সাথে আইএনজি, এখানে কন্টিনিউয়াস হিসেবে আইএনজি। এটা খেয়াল রাখলেই হবে। এটা খুব মজার একটা ইন্টারেস্টিং নিয়ম, সেটা হলো নির্দিষ্ট করে যদি বুঝাও, হ্যাঁ, একটা পরিমাণ, আমরা সুন্দর করে ব্যাপারটা বলছি যে নির্দিষ্ট পরিমাণ। বলা ভাই এখান থেকে গুলশান থেকে গুলিস্তান কত দূর? অনেক দূর। এটা শুনে তো বুঝা গেল না। আমি যে নির্দিষ্ট করে বলি যে ভাই 15 কিলোমিটার, তখন হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, এবং সেই ক্ষেত্রে জিনিসটা কিন্তু সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। কেমন? যে 15 kilometers is a long way from গুলশান to গুলিস্তান। হ্যাঁ, 200 miles is not a long distance in this modern era। কেমন? এই তো বুঝতে পারলাম জিনিসটা। মাথার উপর নির্দিষ্ট করে যদি পরিমাণটা বলে, তখন সেটা সিঙ্গুলার হিসেবে আমরা কাউন্ট করব। আর যদি বলে অনেক দূর, অল্প টাকা, তখন আমরা কাউন্ট করব না, তখন প্লুরাল হিসেবে ধরবো। আচ্ছা, এইটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট নিয়ম বলতে পারছি না। মেইন ক্লজে ভার্বটা পাস্ট টেন্স হলে, পরের অংশ নেক্সট ডে, নেক্সট মান্থ থাকলে সাবজেক্ট পরে শুড কিংবা উড বসে। আমার মনে হয় না এটা খুব একটা কাজে আসবে, তারপরও দেখে রাখলাম। এরকম একটি ইউনিক দু একটা নিয়ম জানা থাকলে ভালো। He told that he would go home the next week. She said that she would buy land next year. Okay. আমি মনে করি না যে এটা খুব একটা দরকার আছে, জাস্ট দেখে রাখলাম আমরা। কেমন? ঠিক আছে। আচ্ছা, আফটার এর পরে বিফোর, এটা একটা মজা, তাই না? এটা আমি সবসময় দেখে আসছি। কখন হয়? ওই যে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? তার মানে হচ্ছে অতীতে দুইটা কাজ সংগঠিত হয়, আমাদের যেটা আগে হয় সেটা কি হয়? পাস্ট পারফেক্ট, তাই না? আর যেটা পরে হয় সেটা হলো পাস্ট ইনডেফিনিট। আমরা জানি জিনিসটা, যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আমরা অনেকবার দেখে আসছি এই জিনিসটা, রাইট? যেমন এখানে কি আছে? The doctor came after the patient had died, তাই না? সো এটাকে উল্টোভাবে লেখা যেতে পারতো। কি লেখা যেতে পারতো? একটু চেষ্টা করো তো, পারো কিনা? যে আগে কাজটা করেছে তাকে আগে লিখলাম। দ্য পেশেন্ট, যেহেতু আগে মারা গেছে, পাস্ট পারফেক্ট হবে, রাইট? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তারপর কি হবে? বিফোর, পরে যে আসলো তাকে পরেই দিচ্ছি, বিফোর দ্য ডক্টর কেম, রাইট? হ্যাঁ, একই জিনিস কিন্তু দুই ক্ষেত্রে, যে কাজটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডেফিনিট। তাহলে ডিফারেন্সেস, কখন আমি বিফোর দিয়ে লিখছি, কখনো আফটার দিয়ে লিখছি। এটা দিয়ে বিভ্রান্ত হয়েও না, আমরা কিন্তু বুঝে গেলাম ব্যাপারটা। ঠিক আছে? কি মনে হয় সামনে আগাতে পারবো এখন?
মনে হচ্ছে পারবো। চলো তাহলে আগাই, দেখি তো এটা পারে কিনা। এই যে while he was working he listened to music। যেমন দেখো, আমরা জানি while এর পরে ইউজুয়ালি পাস্ট কন্টিনিউয়াসে হয় কিন্তু, তাই না? সাবজেক্ট যদি দেওয়া থাকে। তো while he works হওয়ার কথা না, এখানে পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স, এটাও হওয়ার কথা না, তাই না? তাহলে কোনটা বেস্ট? এইটা, রাইট। এবার তাহলে আমরা তো অনেক নিয়ম টিয়ম পড়ে উদ্ধার করে ফেললাম, প্র্যাকটিস না করলে তো হবে না। সো প্র্যাকটিস তোমরাই করবা, কেমন? আমি অর্থগুলো ড্রাইভ মানে হচ্ছে কিছুটা পরিচালনা করা বা গাড়ি চালানো, রিচ মানে পৌঁছানো, সলভ মানে সমাধান করা, কজ মানে কোনো একটা কিছু ঘটা বা কারণ, ক্রিয়েট মানে তৈরি করা, ক্যারি মানে বহন করা, সাফার মানে যন্ত্রণায় ভোগা, ভায়োলেট মানে কোনো কিছু লঙ্ঘন করা, অকার মানে কিছু একটা ঘটা, আর গিফট মানে হচ্ছে কিছু একটা দেয়া। তারপরে কিন্তু অর্থগুলো বুঝলাম। এবার চলো দেখি পারি কিনা। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার। খুবই মানে সাধারণ, মানে প্রতিনিয়ত ঘটে এমন একটা ব্যাপার। ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এটা কি জিনিস? এই পুরোটা মিলে কিন্তু একটা নাউনের কাজ করছে। খেয়াল করে দেখতে পাচ্ছ? একটা জিরান্ডের মতো কাজ করছে যে। তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তৈরি করে, ঘটায়। ঘটানো কি? কজেস। ওইখানে ভেহিকলস দেখে বিভ্রান্ত হয়েও না, আমাদের জিনিসটা হচ্ছে নাম্বার, তাই না? এ হচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট? কিসের নাম্বার? ভেহিকলের নাম্বার। কিন্তু আমাদের সাবজেক্ট নাম্বার শব্দটা, তাহলে ও কিন্তু সিঙ্গুলার। এই যে এইটা আমাদের খেয়াল করতে পারতে হবে। মেনলি ইট ড্যাশ ইন কনজেস্টেড এরিয়াস, বদ্ধ জায়গাগুলোতে। কি বলা যেতে পারে বলো তো? ঘটা ইংরেজি কি? অকার। আবারও দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অকার্স, তাই না? ওভারটেকিং টেন্ডেন্সি, ওভারটেকিং প্রবণতা, এটাও দেখো, এটা কিন্তু জিরান্ট, তাই না? যে টেন্ডেন্সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। সাম ড্রাইভার্স, এই যে এটা কিন্তু প্লুরাল, তাই না? তারা কি করে? লঙ্ঘন করে এই ট্রাফিক নিয়মগুলো, তাহলে ভায়োলেট। অ্যান্ড ড্যাশ, কি করে? গাড়ি চালায় কেয়ারলেসলি, মানে কোনো ঠিক ঠিকানা থাকে না। এই ড্যাশ, আবার আমরা কজেস দিতে পারি, রাইট? A lot of pains to the people. Ambulances dash patients, কি ধরনের অ্যাম্বুলেন্স? যারা পেশেন্টদেরকে ক্যারি করছে সেরকম অ্যাম্বুলেন্স, তাই না? তাহলে ক্যারিং পেশেন্টস, রাইট? এই তো বুঝতে পারলাম আমরা। ক্যানট ড্যাশ, পৌঁছাতে পারে না। পৌঁছানো কি? রিচ। ক্যানট একটা মডেল, তাই না? এরপরে কিন্তু বেস ফর্ম বসবে। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো, এই যে পিপল শব্দটা কি? প্লুরাল, তাহলে এরপরে এসবিএস যুক্ত হবে না। The problem should be dash immediately. আমরা কি অ্যাক্টিভ আর প্যাসিভ ভার্বের ব্যাপারটা বুঝি? তুমি নিজে যদি একটা কাজ করো, তখন কি বলবো? He solves math. এখন যদি ম্যাথকে আমরা সাবজেক্ট বানাই, ম্যাথ কি নিজে নিজে নিজেকে সলভ করে নাকি কেউ তাকে সলভ, অন্য কেউ তাকে সলভ করে? তখন আমরা বলবো ম্যাথ ইজ সলভড বাই হিম, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে সে নিজেই কাজটা করছে, অ্যাক্টিভ ভয়েস, আর দ্বিতীয়টাতে কাজটা করানো হচ্ছে অন্য কাউকে দিয়ে, প্যাসিভ ভয়েস। এই সমস্যাটা কি নিজে নিজে নিজেকে সমাধান করবে নাকি অন্য কেউ তাকে সমাধান করবে? বুঝতে পারলাম? অবশ্যই অন্য কেউ তাকে সমাধান করবে। তাহলে এটা কি হবে? প্যাসিভ শুড বি সলভড ইমিডিয়েটলি। এটা আমরা পারছি। কি মনে হয়, পারছি? একদম ইজি জিনিস, কেন পারবো না? আবারও যদি আমরা অর্থগুলো দেখে নিই, নো মানে হচ্ছে জানা, রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা, হিন্ডার মানে বাধা তৈরি করা, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, বেয়ার মানে হচ্ছে বহন করা, জয়েন মানে যোগদান করা। দেখিতে পারি কিনা? ইউ মাস্ট হ্যাভ, কি হবে? হিয়ার থেকে হার্ড হবে, তাই না? শোনা, যেহেতু পারফেক্ট টেন্সে হবে। দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট। তিনি কি অতীতে জাতীয় কবি ছিলেন না বর্তমানেও আছেন? বর্তমানেও আছেন, তাহলে প্রেজেন্ট টেন্সে। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হি ড্যাশ অ্যাজ দ্য রেবেল পোয়েট, রেবেল মানে কি? বিদ্রোহী। তিনি কি নিজেই নিজেকে বিদ্রোহী কবি বলেন না মানুষ তাকে বলে?
তাহলে কি হবে, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ হবে। তিনি নিজেই যদি বলতেন তাহলে হি নোজ, আর তাকে যদি বলা হয় হি ইজ নোন, তাই না? হি ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল, তিনি একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। হি ড্যাশ ইনটু আ পুয়ার ফ্যামিলি, তিনি নিজেই জন্ম দিয়েছেন নাকি তাকে জন্ম দেওয়া হয়েছিল? তাকে জন্ম দেওয়া হয়েছিল। আমি দেখতে পাচ্ছি প্যাসিভ হলে কেউ একটা বি ভার্ব বসে, তারপর পাস্ট পার্টিসিপল বসে। অতীতে হলে কি হবে, ওয়াজ, তারপর জন্ম, বর্ন। বলতে পারে ভাই এখানে কোথায় আসলো বর্ন শব্দটা? মূলত বেয়ার থেকে বর্ন আসছে, যদিও এটা আসলে এখানে দেওয়া ঠিক হয় নাই, শব্দটা আসলে সঠিক না, তারপরও। বাট ডায়ার নিডস, ডায়ার মানে হচ্ছে চরম, হ্যাঁ, ডায়ার নিডস কুড নট ড্যাশ হিজ পোটেনশিয়ালিটি, তার যে সুপ্ত সম্ভাবনা সেটাকে ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত বা হিন্ডার করতে পারে নাই। যেমন ডব্লিউডব্লিউতে একজন রেসলার ছিল জিন্দার মাহাল, হ্যাঁ, ও হচ্ছে যে ইন্ডিয়ান, তো ওরে নিয়ে বলতে মানুষ ডোন্ট হিন্ডার দ্য জিন্ডার, হ্যাঁ, যে জিন্দার মাহালকে তোমরা চ্যাম্পিয়ন হইতে দাও, ওরে বাধা দিও না, রাইট? ইয়েস। When the First World War broke out, break out মানে কি, একটা ভেঙে যাওয়া না, ছড়িয়ে পড়া। He dashed the army, কি হবে, he joined the army. After the war, he dash, কি হবে, কবিতা লেখা শুরু করলো, তাই না? begin থেকে past tense এ began, he began to write poems, এই যে begin to হয়, কারণ আমরা একটু খেয়াল রাখবো এই প্রিপোজিশনের ব্যাপারগুলো। At that time, his poems and songs dash people against oppression, কি হবে, মানুষকে অপ্রেশন মানে নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে, তাই না? এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, অনুপ্রাণিত করলো, ইন্সপায়ার্ড। হি ড্যাশ দ্য শেলি, তিনি, তাকে বলা হয়, তাকে বিবেচনা করা হয় যে বাংলা সাহিত্যের শেলি। পার্সি বিসি শেলি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন ইংল্যান্ডের, তো তাকেও সেরকম মনে করা হয়। তিনি কি নিজে নিজে বিবেচনা করেন নাকি তাকে বিবেচনা করা হয়? অবশ্যই তাকে করা হয়, তার মানে অবশ্যই প্যাসিভ, তার মানে অবশ্যই এটা বি ভার্ব বসবে, তারপর past participle বসবে, হি ইজ কনসিডার্ড, তাই না? উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস, রিমেম্বার হিম, শুড মানে কি উচিত, এরপরে কি হবে আমরা জানি, এরপরে হচ্ছে বেস ফর্মটা বসবে। এই তো হয়ে গেল। তাহলে কি মনে হচ্ছে আমরা পারছি কিন্তু জিনিসগুলো, তাই না? তেমন কঠিন কিছু না। আর একটু প্র্যাকটিস করবো, না আর একটু পারবো, তাহলে চলো করতে থাকি। লাস্টে এসে বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত প্র্যাকটিস করবা তত হচ্ছে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। সো সবগুলো একদম ধরে ধরে সলভ করে কিচ্ছু না, আমি একটু ফাস্ট যাবো এখন। ও মানে হচ্ছে ঋণী হয়ে থাকা, বেস্টো মানে কোনো কিছু অর্পণ করা, এনেবল মানে সক্ষম করা, বিলং মানে কোনো কিছুর অংশ হতে পারা। দেখা যাক পারি কিনা। উই ড্যাশ টু আর নেচার ফর ড্যাশ আস, আমরা প্রকৃতির কাছে ঋণী হয়ে থাকি, তাই না? উই ও টু আর নেচার ফর, কি হবে, চিন্তা করে দাও, থ্যাংক ইউ ফর কলিং মি, তাহলে ফরের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, ঠিক কিনা? থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, ঠিক সেরকম ভাবে ফর বেস্টোয়িং, তাই না, অর্পণ করেছে, উইথ হার গিফটস ল্যাভিশলি, বিপুল পরিমাণে, হ্যাঁ, আমাদেরকে প্রকৃতি কিন্তু তার সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ করেছে। উই ড্যাশ আ লার্জ এরিয়া অফ ল্যান্ড, কি হবে, আমাদের অনেক বিপুল পরিমাণে জায়গা জমি আছে, উই হ্যাভ, বাট দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড দ্যাট ড্যাশ টু আস, কি হবে, বিলং কোনো কিছুর অংশ হওয়া। নেগলিজিবল মানে কি, মানে হচ্ছে নেগলেক্ট, অবহেলা করা, যেটা আমরা অতটা গুরুত্ব দেই না, অবহেলা করি, সেই যে জমিটা আছে যেটা আমাদের কাছে অংশ, বিলংস, কেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে ল্যান্ড শব্দটার জন্য। ইজ ভেরি ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর, যেখানে হচ্ছে ফসল দিলে সুন্দর মতো ফলে, হ্যাঁ। উই ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, উই আর, তাই না, আমরা অকৃতজ্ঞ আমাদের এই ভূমি বা জমির প্রতি। বাট আওয়ার অ্যাক্টিভিটিস ড্যাশ দ্যাট উই হ্যাভ ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, কি হবে এখানে, শো দ্যাট, আমাদের কাজকর্ম এটাই দেখায় যে উই হ্যাভ, কি হবে, বিন, তাই না? কারণ হচ্ছে আমরা মনে রাখবো যখন আমরা কন্টিনিউয়াস দিচ্ছি, ধরো তখন কি হয়, তখন আমরা বি এর পরে একটা আইএনজি যুক্ত করে দিব,
আর যখন পারফেক্ট টেন্স দিব তখন আমরা বি এর পরে ইএন যুক্ত করে দিব। এইটা একটু খেয়াল রাখবো। কিভাবে মনে রাখবা? কারণ কন্টিনিউয়াস মানে আইএনজি, এটা তো আমরা জানি। আর ইএন কেন যুক্ত হয় তুমি দেখো, টেক, তারপর টুক, তারপর কি কেন, এটা ইএন যুক্ত করলাম। কিংবা ধরো যে ব্রেক, ব্রোক, তারপর কি ব্রোক এন, এটা ইএন যুক্ত করলাম। সো পারফেক্টের পরে এটা ইএন যুক্ত করে দিলেই হবে। ওয়ার কনস্ট্যান্ট, আমরা প্রতিনিয়ত কি করছি? সয়েল পলিউশন ঘটাচ্ছি, তৈরি করছি, কজিং, হ্যাঁ, বা আনওয়াইজ অ্যাক্টিভিটিস, বোকার মতো এই কাজগুলো করে আমরা কিন্তু শেষ করে ফেলছি একদম। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে বলা যায় our fertile land is dash its fertility. কন্টিনিউয়াস হবে, তাই না? হারিয়ে ফেলছে, losing its fertility, which has dash us to grow, যেটা আমাদের সক্ষম করতো ফসল সহজে ফলাতে। হ্যাঁ, তাহলে কি হলো? পাস্ট পার্টিসিপল বসলো যেহেতু পারফেক্ট টেন্স ছিল। এই তো পারলাম আমরা। তাহলে মনে হচ্ছে পারবো, তাই না? এখানে লুজ শব্দটা এখানে ছিল না, যেটা একটা ভুল। এর দু একটা ভুল থাকতে পারে, মাঝে মধ্যে বোর্ডে প্রশ্ন ভুল থাকে। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, অনার মানে সম্মান করা, গিভ মানে দেয়া, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ, ডিফেন্ড মানে কি রক্ষা করা, রিমেম্বার মানে স্মরণ করা, অনার মানে সম্মান করা, আমরা জানি। পেট্রিয়টিজম ইজ এ নবল, নবল মানে খুব সম্মানের, ভার্চু মানে হচ্ছে গুণ, ভালো গুণ বলতে গেলে আমরা বলি ভার্চু, খারাপ দিক হলে আমরা ইউজুয়ালি বলি ভাইস। এ ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, আমাদেরকে অনুপ্রাণিত করে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে? ইন্সপায়ার্স। শেড অফ লাস্ট ড্রপ মানে কি রক্ত ঝরাতে অনুপ্রাণিত করে। কেন? দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। ডিফেন্ড, টু আছে ইনফিনিটিভ, তাহলে পরে কি হবে? ভার্বে বেস ফর্ম বসবে, আমরা জানি। A man without patriotism dash no better than a beast. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে is, সেটাও পারি আমরা। A true patriot dash by all, কি হবে? সম্মান করা হয়, তাই না? সম্মান কি সে নিজে নিজে না অন্যরা করে? তাহলে প্যাসিভ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কি হবে? is, তারপর সম্মান, পাস্ট পার্টিসিপল অনার্ড, এই তো পারছি। যেমন ওইখানে দেওয়া আছে এটা ব্রিটিশ স্পেলিং ইউ, আমেরিকান স্পেলিং এ ইউটা কিন্তু দেয় নাই, দেখছো? এরকম কিছু বানানে পার্থক্য থাকে। যেমন দেখবো যে ব্রিটিশ স্পেলিং করবে সেন্টার কিংবা মিটার, এটা কঠিন না বানানটা? আমেরিকান খুব সিম্পল ভাবে করবে সেন্টার মিটার। এখন কিন্তু আমেরিকানটাই বেশি চলে, খুব স্বাভাবিক। হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে কি কল্যাণ, দেশের কল্যাণ নিয়ে সে কাজ করে, কি হবে? ওয়ার্কস, সবসময় কাজ করে। On the other hand, the unpatriotic man dash only for their own interest. এই যে এটা কিন্তু মেনটা প্লুরাল, তাহলে কি এস বাই এস যুক্ত হয় নাই, তাই না? হ্যাঁ, those who dash for the country are true patriots, যে দেশের কথা চিন্তা করে বা দেশের জন্য আত্মত্যাগ করে, স্যাক্রিফাইস। এই যে those ছিল তাহলে প্লুরাল, তাই না? ইয়েস। they dash even after their death, তাদের মৃত্যুর পরও কিন্তু স্মরণ করা হয়। তাহলে কি হবে? দে যেহেতু প্লুরাল, এরপরে হতে পারে আর, স্মরণ করা রিমেম্বার সাথে একটা ইডি যুক্ত হবে, দে আর রিমেম্বার্ড ইভেন, এখানে এভার না, ইভেন আফটার দেয়ার ডেথ। দ্যাট ইজ ওয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লাইভস, কি হবে এখানে? তারপরে হয়তো গেভ হবে, তাই না? যেমনটা দিয়েছিলেন। আর রিমেম্বার্ড অ্যান্ড ড্যাশ ফর এভার, সম্মান করা হবে সারা জীবন। এই তো পারছি, একদম ইজি, তাই না? একদম ইজি জিনিসগুলো ঝটপট ঝটপট করে ফেলি। অ্যালাও মানে কি? অ্যালাও মানে হচ্ছে কোনো কিছু অনুমতি দেয়া, অনুমোদন করা। হ্যাঁ, ট্রিট মানে আমরা বলতে পারি বার্থডে ট্রিট, হ্যাঁ বলা যায়। আর এটা মানে হতে পারে ট্রিটমেন্ট, সেখান থেকে ট্রিট মানে কিভাবে তুমি কারোর সাথে আচরণ করছো, ব্যবহার করছো। আর্ন মানে হচ্ছে উপার্জন করা, ডিপেন্ড মানে নির্ভর করা, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, প্যাস মানে কি পরীক্ষা পাশ করা হতে পারে, আবার হচ্ছে কোনো একটা কিছু ঘটে যাওয়া, বয়ে যাওয়া, সেটাও হতে পারে। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর, সিকিউর মানে নিরাপদ করা, টেক মানে নেয়া। অ্যাডাল্ট অ্যালাউয়েন্স ড্যাশ, এই পুরোটা মিলে একটা নাউন, তাই না? তাহলে কি ইজ নোবেল প্রোগ্রাম, এটি ব্রিটিশ স্পেলিং, এই জন্য কঠিন বানান।
ইনিশিয়েটেড মানে কি উদ্যোগ নেওয়া হয়েছে বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার উদ্যোগটা নিয়েছে। In most of the developed countries, উন্নত দেশে আমরা দেখতে পাই of the world, this kind of program is dashed by the government. সরকার দ্বারাই কিন্তু এটা করা হয়, তাই না? নেওয়া হয়, উদ্যোগটা সরকার নেয়, তাহলে taken, right? যেহেতু প্যাসিভ হবে। The government should pursue, কি pursue মানে একটা কিছু পিছনে ছুটে চলা বা অনুধাবন মানে ধাবন করা, ছুটে চলা, that the old age is dash and comfortable. Secured and comfortable মানে কি বৃদ্ধ বয়সে তোমার যেন কষ্ট পেতে না হয়, তুমি যেন নিরাপদ জায়গায় থাকতে পারো, এটা ইনশিওর করাটা খুব দরকার। বাট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি দেখতে পাই? দ্য অ্যাডাল্ট আর ড্যাশ অন দেয়ার ওন সন্স অর ডটার্স। কি হয় পারবো আমরা? তারা নির্ভরশীল হয়ে থাকে। তাহলে প্যাসিভে কি হবে? পাস্ট পার্টিসিপল ডিপেন্ডেন্ট জানতে হবে, বানানটা খেয়াল রাখতে হবে। The adult lose their ability to work, কাজ করা, এই যে অ্যাবিলিটি পরে কিন্তু টু হয়, এটা একটু খেয়াল রাখবো আমরা, কেমন? কাজ করার সক্ষমতাটা হারিয়ে ফেলে, and dash at this age, উপার্জন করার সক্ষমতাও হারিয়ে ফেলে, তাই না? earn, সেটাও হারিয়ে ফেলে। They dash offensively by their own issues. অফেন্সিভলি মানে খুব আক্রমণাত্মকভাবে বাজে ব্যবহার করা, যে বিছানায় তুমি মানে হয়তো পেশাব করে ফেললা, পায়খানা করে ফেললা, হ্যাঁ, দেখবা যে বৃদ্ধ মানুষদের হয়, তখন সবাই কিন্তু বিরক্ত হয়, মুখে হয়তো না বললে এরকম হয়। তো তাহলে কি হবে? তখন তাদের সাথে খারাপ আচরণ করে অনেকে, তাহলে তাদের সাথে করা হয় প্যাসিভ, দে প্লুরাল, তাহলে আর হবে, তারপর ট্রিটেড, তাই না? ইয়েস, দে হ্যাভ টু ড্যাশ মানে তাদের করতে হয়, কি করতে হয়? দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স, অন্যের উপর নির্ভরশীল হয়ে সময় কাটাতে হয়। অতিবাহিত করা কারণে কি স্পেন্ড, এই তো পারছি আমরা। স্পেন্ড শব্দটা কিন্তু এখানে নাই, এরকম কিছু ঝামেলা আছে, হ্যাঁ, এসব থাকে কিছু শব্দ। দ্য অ্যালাউয়েন্স শুড বি ড্যাশ, একটা ভাতা থাকা উচিত, তাই না? সেটা বৃদ্ধি করা উচিত, কম ভাতা দিয়ে চলে নাকি? প্যাসিভ, ঠিক কিনা? শুড বি ইনক্রিজড, and the true needy dash to have this allowance. তার কি এখানেও কিন্তু শব্দটা নাই, ডিজার্ভ মানে প্রাপ্য, রাইট? ইয়েস। বলতে পারে ভাইয়া এটা কেন সিঙ্গুলার হলো না? কারণ এটা বলতে সব যারা হচ্ছে গরিব মানুষ, অভাবী, তাদেরটা বোঝানো হয়েছে। সো যেহেতু প্লুরাল বোঝানো হয়েছে, এই জন্য আর আমরা সিঙ্গুলারটা দেই নাই। বুঝতে পারলাম? ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশা করা হয়, that the local leaders, এলাকায় যারা জননেতা আছে, তারা কি করবে? আশা করা যায় ভবিষ্যতে তাদের দায়িত্বগুলো ইম্পার্শিয়াল, নিরপেক্ষ, পার্ট মানে কি একটা অংশ, তুমি কোনো অংশ নিচ্ছ না, তুমি ইম্পার্শিয়াল, তুমি নিরপেক্ষভাবে ভবিষ্যতে করবা, will perform their duty impartially to select the right person for these purposes. অর্থাৎ দলাদলি না করে, ঘুষ টুস না খেয়ে সঠিকভাবে যেন নির্বাচন করা হয়, এই দায়িত্বটা কে নিবে? বুঝলাম, তাই না? ইয়াস। চলো, অনেক বোরিং লাগছে না? বোরিং লাগার কিচ্ছু নাই, মানে প্র্যাকটিস এটা একসাথে করে ফেলি, তারপর তো ছুটি, রাইট? সহজে সহজে শিখে ফেলি। ওয়ার্ক মানে কাজ করা, স্যাক্রিফাইস মানে তো আত্মত্যাগ করা, কমিট মানে কোনো কিছুর প্রতি নিবেদিত প্রাণ হওয়া, যেমন আমরা কমিটমেন্ট, তাই না? তারপর হচ্ছে অকার মানে ঘটা, বা এগুলো আমরা জানি। লাভ ফর ওয়ান্স কান্ট্রি ড্যাশ অ্যাজ পেট্রিয়টিজম, ও কি নিজে নিজেকে বলে নাকি ওকে বলা হয়? বলা হয়, তাহলে প্যাসিভ হবে, কি হবে? এই যে লাভ সিঙ্গুলার, ইজ নোন অ্যাজ পেট্রিয়টিজম। এভরিওয়ান শুড ড্যাশ আ গ্রেট লাভ, দেশের জন্য থাকা উচিত, এই যে আছে একটা কিছু, সেটা কি? হ্যাভ, তাই না? এভরিওয়ান শুড হ্যাভ। মেনি অফ আর ফ্রিডম ফাইটার্স ড্যাশ দেয়ার লাইভস, অতীতে যেহেতু আত্মত্যাগ করেছে, তাহলে পাস্ট টেন্সে স্যাক্রিফাইস দেয়ার লাইভস, এই তো পারছি আমরা। দ্য কান্ট্রিম্যান ড্যাশ রিমেম্বার, কি হবে? সারা জীবন মনে রাখবো, তাই না? ভবিষ্যতেও রাখবো, উইল রিমেম্বার দেম ফর এভার। সাম পিপল আর ড্যাশ পারসিস্টেন্টলি, পারসিস্টেন্টলি মানে কি? অধ্যাবসায়ের সাথে কাজ করে যাচ্ছে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি, ওয়ার্কিং পারসিস্টেন্টলি, এই তো পারছি। ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি দে আর অলসো পেট্রিয়টস, তারাও কিন্তু দেশপ্রেমিক, তাই না? এভরিওয়ান ড্যাশ আ পেট্রিয়ট, এটা কি হবে? চেষ্টা করো, চেষ্টা করো, সবারই হওয়ার চেষ্টা করা উচিত, উচিত, শুড বি,
রাইট, এক্স্যাক্টলি। এটা হয়তো অনেকে পারি নাই, ভুল করলেও সমস্যা নেই, পারবো আমরা, একটু একটু করতে করতে পেরে যাব। A patriot dash by the affected মানে আক্রান্ত যারা, should stand মানে পাশে দাঁড়ানো, এটাকে আমরা বলতে পারি stand. We dash the footprint, কি করা উচিত? এই যে উচিত, আমাদের মনে রাখা উচিত, তাহলে we should remember the footprints of the patriots. We should refrain from, এই যে দেখো refrain from এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, committing any crime, ক্রাইম আমরা কমিট করি, কেমন? কমিট মানে হচ্ছে এটা ঘটানো হয়, আবার কোনো কিছুর প্রতি নিবেদিত প্রাণ হওয়া হয়, সো কমিট ক্রাইম, ঠিক আছে? এটা কিন্তু একসাথে বসে। রেফ্রেনের পরে ফ্রম বসে, এটাও খেয়াল রাখবো, কেমন? We should refrain from smoking, so we should refrain from committing any crime that is harmful to our country. এই তো পারলাম, তাহলে আজকের মতো লাস্ট একটা করি, তারপর হচ্ছে শেষ। চলো আমরা দেখি পারি কিনা। প্রমিস মানে কি? প্রতিজ্ঞা করা। এগ্রি মানে একমত হওয়া। কন্টেইন মানে কি? ধারণ করা। ওয়ান্ট মানে চাওয়া, আবার অভাবও বোঝানো যেতে পারে। রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। কম্পোজ মানে গঠিত হওয়া। দেখতে পারি কিনা। One day the great poet Firdausi dashed by Sultan Mahmud to dash Shahnama in honor of the Sultan. তার মানে কি? ফেরদৌসিকে বলা হলো, জিজ্ঞেস করা হলো, চাওয়া হলো, তাহলে তিনি নিজে কিন্তু চান নাই, তার থেকে চাওয়া হয়েছে। পাস্ট টেন্স যেহেতু, তাহলে ওয়াজ হবে, তারপর আস্ট হবে, এই তো পারছি আমরা। এবং টু যেহেতু, এরপরে কি হবে? বেস ফর্ম বসবে। কবিতা বা এগুলো আমরা কি করি? গান যেরকম সুর করে, হ্যাঁ, কম্পোজ বলে, তাই না? সেরকম যে কম্পোজ শাহনামা ইন অনার অফ দ্য সুলতান। He dashed to pay Firdaus a gold coin each verse, প্রতিটা পংক্তির জন্য স্বর্ণমুদ্রা দিবে। অতীতে, তাই না? প্রতিজ্ঞা করলেন, আশা দিলেন, প্রমিসড, এই তো পারছি। ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, লেখা শেষ করলেন, ফিনিশড, অ্যান্ড ড্যাশ ওয়াজ ইট ড্যাশ ফাউন্ড, পাস্টে যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ওয়াজ, ইট ওয়াজ ফাউন্ড, কি হবে? পারবো আমরা? একটা জিরান পার্টিসিপলে খেলা হবে কিন্তু। ভার্বের পর আইএনজি হবে, কন্টেইনিং, এই যে ইনফিনিটিভ আসলো, তাই না? ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেইন 60,000 ভার্স, অথবা আমরা পার্টিসিপলও দিতে পারতাম, ইট ওয়াজ ফাউন্ড কন্টেইনিং, দুইভাবেই লেখা যায়, তাই না? পুরোটা মিলে একটা ফ্রেজ হয়ে গেল। 60,000 ভার্স, 60,000, বা 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 বা। নাও সুলতান ড্যাশ টু পে 60,000 গোল্ড কয়েন্স, রাইট? এত তো দিতে পারবো না, তখন কি একমত হলেন না, didn't agree, right? He dash to pay, তিনি চাইলেন দিতে, চাওয়া কি? want, he wanted to pay silver coins instead of gold coins, instead of মানে কি? পক্ষান্তরে, এটাও মাথায় রাখবো আমরা, কেমন? The poet dashed to take silver coins, তিনি প্রত্যাখ্যান করলেন, refused, and dashed to his village, তার গ্রামে তিনি ফিরে গেলেন। তাহলে ফিরে যাওয়া ইংরেজি কি? আমরা জানি রিটার্ন, এই যে রিটার্ন টু হিজ ওন ভিলেজ। তাহলে দেখতে পাচ্ছ যে আসলে কিন্তু জিনিসগুলো খুব একটা কঠিন না, রাইট? আমরা একটু চেষ্টা করলেই পারবো, একটু প্র্যাকটিস করতে হবে, কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খেয়াল রাখতে হবে, আর মূলত কি অ্যাক্টিভ প্যাসিভ সেটা একটু জানতে হবে, যে ওকে কাজটা নিজে করছে নাকি ওকে করতে বলেছে, এটা বুঝলে কিন্তু হবে, রাইট? সো উইথ দ্যাট আমার মনে হচ্ছে রাইট ফর্ম ভার্বস নিয়ে যে ভয়টা ছিল অনেকখানি দূর হয়ে গেল। একেবারেই ভয় পাওয়ার কিচ্ছু নাই, একেবারে ইজি একটা জিনিস, বাট ওই যে আমরা অনেকগুলো এক্সারসাইজ করলাম, এরকম আরেকটু এক্সারসাইজ করবো আমরা, তাহলেই হয়ে যাবে। সো সবার জন্য বেশি বেশি শুভকামনা। আমরা আরেকবার দেখবো যেগুলো কঠিন লেগেছে, আরেকবার প্র্যাকটিস করব, ব্যাস। দেখা হবে আবারও কোনো একটা ক্লাসে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।